56 ভোগ। আচ্ছা, ভোগে কি কি থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা? আমি ওই যে ঠাকুরের বাসন টাসন। আচ্ছা, প্রসাদ বর্তমানে এখন এখানে চালু আচ্ছা। হয়নি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু বাইক নিয়ে আমি চলে এসেছি কোথায় মা? দীঘার জগন্নাথ ধামে, যেটা একদমই কিন্তু সবে উদ্বোধন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা একেবারে শুরু থেকে শুরু করা যাক। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক রাত 1:37, আর এই মুহূর্তে কিন্তু আমার বাইক একদম রেডি হয়ে গেছে, মানে পক্ষীরাজ লাগেজ সহ ফুল প্যাকড আপ হয়ে আছে। আজ আবারও আমার পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়ছি একটা নতুন গন্তব্যে। তবে আজকের রাইডটা একদমই আমি একা নয়, মানে সোলো রাইড নয়, তবে আজকে আমার সাথে একদম স্পেশাল মানুষ আছে আমার জীবনে। তো চলো তাকে ডেকে নেওয়া যাক। তো হিয়ার ইজ মাই লাকি চার্ম। আর প্রতিবার কিন্তু আমার প্রত্যেকটা রাইডে আমি আমার লাকি চার্ম মানে আমার মায়ের মিষ্টি মুখটা দেখে আমার রাইড স্টার্ট করি। আর আজ কিন্তু আমার সাথে থাকছে আমার মা। আমার জীবনে ফার্স্ট টাইম যে মাকে নিয়ে লং রাইড করছি। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি ভীষণ এক্সাইটেড। তো চলো রাইডটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক রাত 2টো, আর এই মুহূর্তে কিন্তু একদমই আমি আমার রাইডটা স্টার্ট করে দিয়েছি। তোমরা তো জানোই আমি গ্রামে থাকি আর আমাদের দিকটায় সেরকম আলোর ব্যবস্থা নেই। ফগ লাইটের আলো আর যেটুকু আলো রাস্তায় আছে সেটুকু দিয়েই দেখানোর চেষ্টা করছি। তো চলো এখানে আর বেশি কথা বলবো না, একেবারে সোনারপুরের দিকটায় যাই, দেন বাকি কথা বলছি। আমি একদমই আছি সোনারপুর ফ্লাইওভারের ওপরে। আর এত করে তোমরা টাইটেলের থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমাদের আজকের ডেস্টিনেশনটা কোথায়। হ্যাঁ, আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা। তোমরা সবাই জানো দীঘায় কিন্তু উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির, আর সেই মন্দির দেখতেই হাজির হচ্ছি আমি আর মা কলকাতা থেকে সুদূর দীঘাতে। বলতে পারো এটা একটা মাদার্স ডে উপলক্ষে একটা ব্লগ। আর মাদার্স ডে আলাদাভাবে কিছু হয় বলে তো আমার মনে হয় না। আমাদের কাছে প্রতিটা দিনই মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রাখাটা খুব দরকার। বাবা মা এমনই একটা জিনিস, মানে যেটা জীবনের সব থেকে দামি জিনিস। ভগবানের আসলে সারা জীবন বাবা মাকে বসিয়ে দেখো তোমার ভাগ্য থেকে ভালো কারোর ভাগ্য হতেই পারে না বস, আমি গ্যারেন্টি। নিজের লাকি চার্মের সাথে বেরিয়েছি, বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। আর তার সাথে একটু চাপেও আছি, কারণ মায়ের এটা ফার্স্ট রাইড, যে মা কিনা এতটা দূর লং রাইড করে যাচ্ছে। আর ফার্স্ট যে কোনো জিনিসের কিন্তু অনুভূতি বা এক্সপিরিয়েন্স সে একটা আলাদা লেভেলের হয়। আমার মা আমাদের 3 বোনের পিছনে প্রচুর খেটেছে, মানে আমাদের স্কুলে দিয়ে আসা, কলেজ দিয়ে আসা, টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, মানে প্রচণ্ড গাইডেন্সে মানুষ করেছে 3 বোনকেই। এবারে মানে যে যার মতো প্রফেশন চয়েস করেছি, এরকম একটা ব্যাপার। আর আমার 2 বোন তো এখন অনেকটাই ছোট, একজন জাস্ট ইঞ্জিনিয়ারিং পড়ছে আর একজন তো মাধ্যমিক দেবে জাস্ট 2026-এ। মানে বুঝতেই পারছো ওদেরকেও মানুষ এখনো মা করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যে মানুষটা সারা জীবন আমাদেরকে ঘোরালো, সারা জীবন আমাদেরকে নিয়ে দৌড়ালো, আজ তাকে নিয়ে আমি বেরিয়েছি। এর মধ্যে যে কতটা স্যাটিসফ্যাকশন আছে, যারা কখনো মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো বা এরকম লং রাইডে বেরিয়েছো, আই হোপ তারা আজকে আমার ফিলিংসটাকে কিন্তু বুঝতে পারছো বা রিলেট করতে পারছো। তো যদি এরকম কেউ থেকে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বস। পাটুলিটাকে জাস্ট ক্রস করে গেলাম। আর এই রাতের কলকাতাকে নিয়ে যতই বলবো ততই তো কম হয়ে যাবে। দেখো সারা কলকাতাটা নিস্তব্ধ, তাও কত সুন্দর দৃশ্য। আমার প্রত্যেকটা ব্লগেই চেষ্টা করি রাত থেকে সকাল হওয়ার যে সুন্দর মুহূর্তটা সেটা তোমাদের সামনে তুলে ধরার। তবে এই ব্লগে একটু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে আমার সাথে আমার লাকি চার্ম মানে আমার মা থাকবে। আর হ্যাঁ, আশা করছি পৃথিবীর প্রত্যেকটা মাদেরকে প্রত্যেকটা সন্তান ভালো রাখবে। আর মাতৃ দিবসের শুভেচ্ছা প্রত্যেকটা মায়েদেরকে আমার পক্ষ থেকে। সবাই আমার ভালোবাসা নিয়েও প্রণাম গ্রহণ করো আর আশীর্বাদ করতে একদম ভুলো না। আমার বাড়ি থেকে আমার আজকের ডেস্টিনেশন দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে ওই 210 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে যে 5 ঘন্টা সামথিং লাগবে। দেখা যাক আমি কতক্ষণে পৌঁছাই। একটা কথা তোমাদেরকে বলি, আজ যখন আমি মাকে নিয়ে বেরোচ্ছি আমার বাবার কাছ থেকে মানে একদম সেই লেভেলের পারমিশনের প্রয়োজন হয়েছে।
মানে আমার মাকে এভাবে বাবা কখনোই ছাড়ে না, বাট আমার সাথে ছেড়েছে অনেক রিকোয়েস্টের পরে। বাট আমাকে মানে বাচ্চাদেরকে যেভাবে বোঝায় সেভাবে বুঝিয়েছে। হাই রোডে কিন্তু গাড়িগুলো খুব খারাপভাবে যায়, হাই রোডে কিন্তু গাড়িগুলোকে সাইড দিয়ে যাবি, কোনো গাড়ির সাথে ওভারটেক করবি না, মাকে আস্তে আস্তে নিয়ে যাবি, বাম্পারে আস্তে নিয়ে যাবি। আরও আমার দিদা এসেছে বাড়িতে, যেহেতু মাকে নিয়ে চলে আসছি, আমার 2 বোনকে দেখতে হবে, বাবা আছে। তো দিদা যে কতবার করেছে যে বাবু মাকে নিয়ে যাচ্ছ, একদম আস্তে আস্তে বাম্পার তুলবে, আস্তে আস্তে বাম্পার তুলবে। উফ, এত কিছুর পর ফাইনালি মাকে নিয়ে যে বেরোতে পেরেছি, এটাই আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। এই সব কিছুর মধ্যে আমার মা কিন্তু অনেক সাহসী। মাকে জাস্ট বলেছিলাম মা সামনেই মাদার্স ডে, তো চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। মা বললো কোথায় যাবে, তো আমি লিটারালি বললাম যে আমার দীঘা যেতে ইচ্ছা করছে, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে। মা জাস্ট একবার বলাতেই রাজি হয়ে গেল, মানে কোনো হেডেক নেই আমার মায়ের। মেয়েরাও চাইলে সব করতে পারে, একটা মেয়েও বাবা মাকে ভালো রাখার দায়িত্ব নিতে পারে, একটা মেয়েও কিন্তু বাবা মার বৃদ্ধকালে তাদের পাশে লাঠির মতো দাঁড়াতে পারে। এটা যে বাবা মা বুঝতে পারবে বা মেনে নেবে, তাদের মেয়েরা তাদের পাশে ডেফিনেটলি দাঁড়াবে। আমি খুব লাকি যে আমি এরকম বাবা মা আমার লাইফে পেয়েছি, মানে আমার জীবনটাই যেন মনে হয় ধন্য হয়ে গেছে। আজকে জার্নিটা অনেকটা পথ, জানি না মা কতক্ষণ অব্দি সাথ দেবে। আমি মাকে বলে রেখেছি যখনই ঘুম পাবে আমাকে একটু ইনফর্ম করবে। মায়ের জন্য এনার্জি ড্রিঙ্ক অনেক কটাই আনা হয়েছে, যখনই ঘুম টুম পাবে খাইয়ে দেবো, যাতে মায়ের কোনো রকম প্রবলেম না হয়। আমি মা ফ্লাইওভারে একদম দেখো লেফট সাইড থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। পিজি হসপিটালকে একেবারে আমার লেফট সাইডে রেখে আমি কিন্তু সামনে এগোচ্ছি সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে। তো উঠে পড়েছি দেখো একদম সেকেন্ড ব্রিজে। আর প্রতিবারের তুলনায় এবারে কিন্তু সেকেন্ড ব্রিজের জ্যামটা অনেকটা কম আছে। মানে তোমরা হয়তো ভাবছো আমি মাকে নিয়ে এত রাতে কেন রাইডটা স্টার্ট করেছি। দেখো দিনের বেলায় যদি রাইডটা স্টার্ট করতাম করতেই পারতাম, কিন্তু গরমটা এত পরিমাণে, তোমরা তো জানো যারা কলকাতার আশেপাশে থাকো, কলকাতায় কি লেভেলে এখন গরম। আর ওই গরমটা আমার মনে হয় না আমার মা নিতে পারবে, যেহেতু মায়ের ফার্স্ট টাইম লং রাইড বাইকে। তো সেই জন্য সেই গরম থেকে এড়াতে মাকে এই শান্ত পরিবেশ, ঠান্ডা নিরিবিলি পরিবেশে আমি কিন্তু বাইক রাইডটা দিচ্ছি। তো একদমই দেখো আমার লেফট সাইডে আছে নবান্ন। মা বারবার করে বলছে নবান্নটা একটু দেখিয়ে দে, নবান্নটা একটু দেখিয়ে দে। মানে আজকে যাই হবে সব মায়ের এতেই হবে। আমি একেবারে ধরে নিয়েছি কোনো এক্সপ্রেস ওয়ে। সাঁতরাগাছি স্টেশনকে আমার লেফটে রেখে এখন আমি সামনের দিকে এগোচ্ছি। আর এখন ঘড়ির কাঁটাই বাজে 2:45। গাড়ির ফুয়েল লেভেলটা অনেকটাই কমে গেছে, তাই চলে এসেছি পেট্রোল পাম্পে। তো বালাসোর এখান থেকে 223 কিলোমিটার দূরে। তো একদমই লেফট সাইডে চলে যাচ্ছে আন্দুল, আর ধুলাগড় যাচ্ছে একদম স্ট্রেট। এখনো পর্যন্ত আমার আর আমার মায়ের কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ফার্স্ট 50 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে গাইস। আমি মাকে কংগ্রাচুলেশন জানাতে চাই। আজকে রাইডের সেকেন্ড টোল গেট ধুলাগড় টোল গেটটাকে ক্রস করছি। এই কিছুদিন আগেই যেন আমার দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের সাথে ধুলাগড় টোল প্লাজাতে মানে সেই লেভেলের হই হুল্লোড়, সেই ব্যাপার, সেই ক্রাউড ছিল। আজ যেন ওই ধুলাগড় টোল প্লাজাটাকে খুব ফাঁকা ফাঁকা লাগছে। খুব মিস করছি আমি দু চাকায় বাঙালির ফুল ফ্যামিলি। ঘড়ি কাটা এখন বাজে ঠিক ভোর 3:25। আর এই মুহূর্তে কিন্তু একদমই আমি আর আমার মা আছি রঘুনাথপুর, মানে রঘুনাথপুরটাকে ক্রস করছি। যে আমার লেফটের রাস্তাটা যাচ্ছে ফুলেশ্বর, আর স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু কোলাঘাট। হোপ সো যে সকাল সকাল কিন্তু পৌঁছে যাবো দীঘাতে, দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ দেখো আমাদের পুরীতে তো জগন্নাথ ধাম ছিলই, যেটা একদম 4 ধামের একটা অন্যতম ধাম জগন্নাথ ধাম পুরীর। সেই জায়গা থেকে দীঘাতেও নতুন মানে আধুনিকতায় সেই যে জগন্নাথ মন্দির, মোটামুটি 20 একর জমির ওপরেই জগন্নাথ মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। আর যেটা করতে খরচ হয়েছে কিন্তু 205 কোটি টাকা অ্যাপ্রক্স। মানে বুঝতে পারছো, মানে আমি খুব এটা দেখতে আগ্রহী যে সেই মন্দিরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা সাইনবোর্ডে দেখলাম যে কোলাঘাট এখান থেকে মাত্র 23 কিলোমিটার দূরে আছে। তো মাকে বললাম যে চলো একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াচ্ছি। আর মায়ের পা ব্যথা করছে, আমি চেষ্টা করছি সামনে বসে বসে মায়ের পাড়ে একটু টিপে দেওয়ার, যাতে একটু রিলিফ পায়, কোনোভাবেই যাতে মা বোর ফিল না করে। আর আমি তোমাদের সাথে বকবক করছি মানে কিন্তু এটা না যে মায়ের সাথে কথা বলছি না, ক্যামেরার পেছনে আমি মায়ের সাথে কন্টিনিউয়াসলি বকবক করতেই যাচ্ছি, নাহলে মা আবার ঘুমিয়ে পড়বে। এগুলো আমার বিরাট চাপ। মানে ফার্স্ট বাইক রাইড বলে কথা, তাও আমার কোথায় বাঙালির সর্বসেরা ভ্রমণ স্থান দীঘা। তাল পাতাল ঢেউ, মানে বাজেট কম চলো দীঘা যাই, আরে সময় কম চলো দীঘা যাই,
ফার্স্ট ট্যুর, চলো দীঘা থেকেই ঘুরে আসি। মানে আলাদাই একটা ব্যাপার আছে এই দীঘার মধ্যে। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 3:50 আর আমি চলে এসেছি কোলাঘাট ব্রিজের ওপরে। ও ওয়াও, কি দারুণ লাগছে কোলাঘাট ব্রিজটাকে। অনেক এক্সপিরিয়েন্স রাইডারদের বা পিলিয়নদের পর্যন্ত এই প্রবলেমটা হয়, ইভেন আমারও হয়েছে অনেকবার। বাট মায়ের কিন্তু একবারও আমার এই ঘুম পাওয়া ব্যাপারটা নোটিস করতে পারলাম না। চলো গাড়ি এই পারে ঢুকিয়ে নিয়েছি, কারণ এবার ধাবা দেখে দাঁড়াতে হবে। মায়ের অবস্থাটা ঠিক এরকম, মা আর হাঁটতে পারছে না, এখন হেলমেট খুলে দিতে এসছে। হাউস দ্য জোশ বলো। ঘড়িতে এই মুহূর্তে বাজে ঠিক 3:58 আর আমি চলে এসেছি ইন্ডিয়ান হোটেল নামে একটা ধাবাতে। মাকে আগেই বসিয়ে দিয়েছি। মা, এবার তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো। আর মাত্র 116 কিলোমিটার বাকি আছে দীঘাতে রিচ করতে। ঠান্ডা লাগে, আমি যদি একটা লেগিংস পরে আসতাম ভিতরে ভালো হতো, ঠান্ডাতে পাস হতো। তো দেখা যাক কত দূর কি হয়। এখন এই অসুস্থ মানুষটাকে আমার নিয়ে যেতে হবে। রেস্ট নিতে চাই। মা এখন এখানে আধা ঘন্টা রেস্ট নিতে চাই, আধা ঘন্টা না আমি 1 ঘন্টা দিয়ে দিচ্ছি। তো চলে এসছে মায়ের র চা। এখন মায়ের বক্তব্য, মা একটু টক জাতীয় কিছু খাবে। খাও। ও লিকার চা। কাকু আমলকি আছে? আমলকি আছে, একটু দিন। আমলকি নেওয়া ডান, এবার যাওয়া যাক। যে চলো এনার্জি ড্রিঙ্কটা খেয়ে এবার রাইডটা স্টার্ট করি। না, এনার্জি ড্রিঙ্কটা তুই খা, আমি খাবো না। মা, তুমি জগন্নাথ দেবকে দেখার জন্য এক্সাইটেড? হ্যাঁ, এখানকার জগন্নাথ আমার মনে হয় পুরীর মতো অত বড় না। কি মনে হচ্ছে বলো একবার? অত বড় না মনে হচ্ছে, মানে পুরীর মতো অত বড়? অত বড় না, পুরীর সাথে তো এটা তুলনা করা যায়ই না। না, কিন্তু পুরীর থেকে বড় জায়গাতে করা এটা। হ্যাঁ, 20 একর জায়গা, যেটা তোমাদেরকে বলছিলাম আমি, এটা 20 একর জায়গাতে করা। এটা আমি শুনেছি, ভিডিওতে দেখেছি। এবার সামনে গিয়ে পুরোটা আমরা দেখতে পাবো, জানতে পারবো। যাক, তাহলে একবার হয়ে যাক নাকি? জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঘড়িতে এখন বাজে ঠিক 4:48 আর এই মুহূর্তে কিন্তু আবারও আমি রাইডটাকে স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর একদম আমার রাইটের রাস্তাটা, মানে লেফটের রাস্তাটা যেটা আমি নিলাম সেটা কিন্তু যাচ্ছে দীঘা। ইয়ে, 100 কিলোমিটার চালিয়েছি অন্ধকারে, বাকি 100 কিলোমিটার চালাবো আমি এখন আলোয় আলোয়। এক্সাক্ট এই প্লেস থেকে নন্দকুমারের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 26 কিলোমিটার। তোমরা মাঝে মাঝে বাবা মাকে নিয়ে রাইড করো, তার কারণটা একটাই, রাইডের সময় আমার বাবা মা আমাকে প্রচুর ফোন করে, প্রচুর ফোন কলস করে, ঠিক আছে, বিশেষ করে আমার মা। তো সেই জায়গা থেকে আজকে মা বুঝতে পারবে যে রাইড করার সময় আমরা কত কি ফেস করি, কিভাবে যাই না যাই, এতবার কি কল করা উচিত, একটু তো বিশ্রাম দিতেও পারে। হলদিয়া একদম স্ট্রেট, তমলুক আমার লেফট সাইডে, পাঁচকুড়া আছে রাইট সাইডে। এই প্লেস থেকে দীঘার ডিস্টেন্স আছে মাত্র 100 কিলোমিটার। আলো আধারি খেলা শেষ করে ফাইনালি কিন্তু দিনের আলো ফুটে চলেছে, যদিও আমি এখনো কিন্তু সূর্যি মামার দেখা পাইনি, তারপরেও দারুণ লাগছে। তোমাদেরকে বলে দিই, এখন আমি যে প্লেসটা আছি তার নাম কিন্তু কুমোরগঞ্জ। তো এতক্ষণ ধরে রাতে রাইড করেছিলাম, তাই নেচার ভিউগুলো যেন ঠিকভাবে উপভোগ করতে পারছিলাম না, কোথাও একটা খামতি লাগছিল। জাস্ট সকালটা হচ্ছে এই মুহূর্ততে, জাস্ট নেচার ভিউটা একবার চেক আউট করো, কি সুন্দর লাগছে। একেবারেই কিন্তু নন্দকুমার মোড়ে, আর এখান থেকে জাস্ট রাউন্ডে ঘুরতে হবে। আমি যখন ফার্স্ট টাইম দীঘাতে এসেছিলাম এই জায়গাটা বস প্রচন্ড গুলিয়েছিলাম, আর নাও এটা আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার। আলাদাই মজা, যেহেতু এটা আমার মায়ের ফার্স্ট লং রাইড, আমার বাইকে আমার সাথে, তো তাই জন্য আমি চেষ্টা করছি আমার বেস্ট দেওয়ার, যাতে মা ফার্দার আবার কোনো প্ল্যান হলে ছটাকসে রাজি হয়ে যায়। মন্দিরটার এই ব্রিজটারই অপেক্ষা করছিলাম বস। যাই হোক, এই ব্রিজটার নামটা আমার মনে ছিল কিন্তু এখন মাথায় আসছে না। যাই হোক, তোমরা যদি এই ব্রিজটার আশপাশ থেকে কেউ আমার ব্লগটা এই মুহূর্তে দেখে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই ব্রিজটার নাম কি। তোমার তাহলে কেমন লাগলো বলো? ভালো লাগলো তো? আর কিন্তু বেশি বাকি নেই। আর কত বাকি আছে জানো? 78 কিলোমিটার লাগছে। দেখো সামনে রোড ভিউটা পুরো চমকাচ্ছে বস, পুরো চমকাচ্ছে, চুমো পুরো অসাধারণ ভিউর মধ্যে থেকে যাচ্ছি মাকে সাথে নিয়ে। এরকম একটা পিলিয়ন, এরকম একটা বাইক রাইডের পার্টনার হলে আর কি চাই বস। দেখো তোমাদের সাথে একটা ইনস্টা শট আমি শেয়ার করে দিই। সত্যি বলতে আমি আজকের আগে কখনোই ইনস্টা কিন্তু ইউজ করিনি, আর আজ অরিন্দম দার ইনস্টাটা ইউজ করলাম। থ্যাঙ্কস আ লট অরিন্দম দা। আমার লেফটের রাস্তাটা চলে যাচ্ছে নন্দীগ্রাম আর স্ট্রেট বেরোচ্ছে দীঘা। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 5:26 আর আমি কিন্তু চণ্ডীগ্রামটাকে ক্রস করছি বস। হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি পাপা কি পারি, ভাই আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করো আমি পাপা কি পারি না।
আমার ন্যাকামো ঠিক আসে না। আমি পাপাকে শেরনি হতে রাজি আছি, বা শেরনি বলতে পারো, বাট বাবাকে পারি আমাকে কেউ বলো না। ছোটবেলা থেকে ভীষণ মারকুটে, ভীষণ ডান পিটে, আর এটা হয়েছে আমার মায়ের জন্যই। সম্পূর্ণ অবদান আমার মায়ের। এত বেতের লাঠি দিয়ে মার খেয়েছি, বা স্টিল নাও এখনো খাই বাবা মার কাছে। দিনের আলো যত ফুটছে, নেচার ভিউ কিন্তু ততই বাড়ছে। পরিবেশটা দেখো কত সুন্দর, মনোরম লাগছে। মানে পুরো রাস্তাটায় হালকা হালকা কুয়াশা, আর এত সুন্দর সবুজে ঘেরা চার। সকাল সকাল হেরিয়াতে দেখো সেই লেভেলের একটা জ্যাম তৈরি করে ফেলেছে। কিন্তু কেমনে এই জ্যামটা হলো ভাই? জ্যামটা তো কাটাতে হইব আমারে। এই বাসটা সব ঝামেলা পাকিয়েছে। টানা কিন্তু 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর জ্যামটা থেকে বেরিয়েছি। রাইডে বেরিয়ে সব সময় ভালো জিনিসগুলোকে প্রায়োরিটি দেবে, ভালো জিনিসগুলো উপভোগ করবে। যত খারাপ জিনিস হবে বা দেখবে সেগুলোকে জাস্ট চিল মেরে ভুলে যাবে। তো রাস্তায় কিন্তু ডাবের স্টল শুরু হয়ে গেছে, মানে ডাবের দোকান। মানে দীঘা থেকে খুব কাছে চলে এসেছি। মানে আর জাস্ট 52 কিলোমিটার বাকি আছে দীঘাতে রিচ করতে। ভাই সাব, ওই দেখো সূর্য উঠেছে। ফাইনালি সূর্য মামার দেখা পেয়েছি। মানে সকালটাও একদম সেই লেভেলের জমে গেল। মানে এটার কমতি ছিল আর কি। এই লাল লাল ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। ও মা বলে দিল কৃষ্ণচূড়া। এই প্লেসটা কিন্তু কালীনগর বাজার পড়ছে, আর এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে একদম 50 কিলোমিটার। তো চলো সামনে গিয়ে গাড়িটা একটু দাঁড় করাই, আর মাকে একটু রেস্ট দিই নাকি। এখানটায় দেখো রেস্ট টাইমে নামিয়েছি আমি, আর জাস্ট 50 কিলোমিটার বাকি, আর মায়ের হালাত পুরো একদম খারাপ হয়ে গেছে। তো এতক্ষণ ধরে তাও আমাকে এগুলো মাকে পরিয়ে দিতে হচ্ছিল, বাট এখন মা অভ্যস্ত হয়ে গেছে, মা নিজে নিজেই পড়ছে। দেখো সানভাইজারটাকে হাত দিয়ে টেনে নামায় আর হাত দিয়ে টেনে তোলে, সেই লেভেল। অনেক কটাই প্রায় রাইড করে ফেলেছি, আর ফার্স্ট রাইড দীঘা ছিল তখন আমার কাছে অনেকটা চাপ লেগেছিল, বাট আজকে আমার মনে হচ্ছে কিছুই না ভাই। এই 230-40 কিলোমিটার কোনো ব্যাপার না। বাজে ঠিক 6:05, আর একদমই এখন আছি সিলিবাড়ির কাছে। লাস্ট মান্থে আমি পরপর দুটো নর্থ বেঙ্গল করে না, আমার সত্যি মনে হচ্ছিল এবার পাহাড় ছেড়ে একটু সমুদ্র দিকে যাই। মানে বলতে পারো সমুদ্র আমায় হাত বাড়িয়ে ডাকছিল। থেকে দীঘার ডিস্টেন্স আছে 34 কিলোমিটার, আর খড়গপুর 90 কিলোমিটার। দীঘা একদম স্ট্রেট, আর খড়গপুর কিন্তু একদম আমার রাইট সাইডে চলে যাচ্ছে। এক্স্যাক্ট এই মুহূর্তেই কিন্তু একদমই রাইট সাইডে যাচ্ছে দীঘা, লেফট সাইডে যাচ্ছে কাঁথি। মোটামুটি 45 মিনিট মতো রেস্ট নিয়েছি আমরা, হল্ট দিয়েছি, তারপরে আরও 5-7 মিনিট হল্ট দিয়েছি। তারপরেও এতটা স্মুথ এসছি না, বিকজ অফ এই যে রোড কন্ডিশন টু মাচ গুড। হ্যাঁ, তো এই রোড আপডেটটাও যেমন আমি প্রত্যেকটা রাইডে দিই তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখো এখান থেকে কিন্তু দীঘার ডিস্টেন্স আছে 20 কিলোমিটার, আর মন্দারমণি চলে যাচ্ছে এই রাস্তাটা, মানে একদমই আমার লেফটের রাস্তা, জাস্ট 9 কিলোমিটার দূরে। এতবার দীঘা এলাম বাইক নিয়ে, কখনোই দেখলাম না এই জায়গাটায় জ্যাম নেই। এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড়ভাড়টা থাকে, মানে ওই মোড় থেকে আর পুরো একদম দীঘা পর্যন্ত। কারণ পর্যটকরা সবাই এই রাস্তা ধরে যায়, আর এই রাস্তাটা অত্যন্ত সরু, বাট অনেক সুন্দর একটা রাস্তা। পুরো রাস্তা জুড়েই শুধু সবুজে সবুজ। এক্স্যাক্ট এই প্লেস থেকে দীঘার ডিস্টেন্স আছে মাত্র 5.6 কিলোমিটার। এই মুহূর্তে আমি আছি পল্লী ভারতীতে। জাস্ট সি, ওই যে দেখো দীঘার গেট, যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম আর কি। ঘড়িতে এখন বাজে ঠিক 6:50, আর এই মুহূর্তে আমি আর আমার মা কিন্তু চলে এসেছি একদম দীঘা গেটে। একদমই দাঁড়িয়েছি দীঘা গেটের সামনে। তো মা, তোমার এই ফার্স্ট অ্যাচিভমেন্ট, ফার্স্ট রাইডটা কেমন লাগলো? ভালো লাগলো, একটু কষ্ট হয়েছে। ভালো লেগেছে, একটু কষ্ট হয়েছে। খালি বলছে জগন্নাথ দেবের ফটোগুলো নেই, দেখো চারিধারটা কিন্তু জগন্নাথের আর কি ফটো দেওয়া আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকেই কিন্তু ফটো দেওয়া আছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর বেশি দেরি করবো না, একেবারে আমাকে হোটেলের দিকে নিয়ে যাই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর তো বাকি কথা হচ্ছেই বস। দীঘা গেট থেকে আমি যে হোটেলটা বুক করেছি তার ডিস্টেন্স দেখাচ্ছে 3.8 কিলোমিটার। ওটা একদমই কিন্তু নিউ দীঘার কাছাকাছি। চারিদিকটায় দেখো শুধু জগন্নাথ দেবের, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কিন্তু ফটো দেওয়া আছে। চারিদিকটায় লাইটিং এ সাজানো, আর প্রত্যেকটা ফ্ল্যাগে কিন্তু এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবিগুলো আছে। মানে অসম্ভব সুন্দর লাগছে, আলাদাই সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে দীঘা জগন্নাথ ধাম। এটার পুরো দায়িত্ব, পরিচালনার দায়িত্বেই কিন্তু আছে ইস্কন। তো এই যে হোটেলটা, হোটেল সীতারাম, এখানেই কিন্তু আমি রুম নিয়েছি, আর এখানে হচ্ছে আমার বাইক।
এখানে কিন্তু সব কিছু ঠিক থাকলেও বাইক পার্কিংয়ের জায়গা নেই, মানে এখানেও বাইকটা রাখা যাচ্ছে না, বাইরে রাখতে হচ্ছে, এইটা একটু চাপের। আদারওয়াইজ চলো এবার দেখে আসি রুমটাই কেমন কি আছে। দেখতেই পাচ্ছ 208 নম্বর রুম, আর এই হচ্ছে আমার রুম। দেখো মা অলরেডি ব্যাগটা রেখে দিয়েছে। এই হচ্ছে একটা বড় কিং সাইজের বেড আছে, এদিকে একটা ওয়ার্ড্রব আছে, এসি রুম তো অবশ্যই, আর এদিকে জাস্ট পর্দা সলে এরকম একটা জানলা আছে, আর এদিকে আছে একটা আয়না। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে আছে কুমোড, বেসিন, শাওয়ার। তো তোমরা জানোই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, তো হোটেলের প্রাইস কিন্তু সব জায়গায় অনেক বেশি। তো আমি স্ক্রিনে এই হোটেলের নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিও। আর যদি আমার চ্যানেলের নাম করো তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো এখন তাহলে রেস্ট নেওয়া যাক। দেখো জগন্নাথ ধামে যাওয়ার জন্য কিন্তু মা আর আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাট প্রচণ্ড গরম এখন দীঘাতে, আর তেমনই কিন্তু জ্যাম, মানে সেই লেভেলের একটা জ্যাম। কে আবার যত জগন্নাথ ধামের কাছাকাছি যাচ্ছি ততই কিন্তু মনের মধ্যে একটা উতাল পাতাল চলছে। আমাদেরকে একটু জানিয়ে দিই, এই জগন্নাথ ধাম কিন্তু একেবারে স্টেশনের কাছাকাছি অবস্থিত। মা যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু ট্রেন থেকে আসার সময় থেকেই দেখতে পাবে এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। এখন তো দিনের বেলা তাই লাইটিং গুলো জ্বলছে না, বাট রাতের বেলা লাইটিং গুলো জ্বলবে। হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স এরিয়া, যেখানে এখন আমি আছি। আর এখানে কিন্তু জুতো রাখারও একটা আলাদা ব্যবস্থা করা আছে। মা আগেই এখানে জুতো টুতো খুলে একদম রেডি। জুতো দেখেই তোমরা আশা করছি বুঝতে পারছো এখানে ভক্তগণদের কতটা ভিড় হতে পারে। মা আর আমি ভেতরে এন্ট্রি নিই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। সিকিউরিটি দেওয়া আছে এখানে প্রোটেকশনের জন্য, এখানে কিন্তু হেলমেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ আছে, তো হেলমেট কিন্তু এখানে রাখার জন্য বলা হয়েছে। থেকে কিন্তু তোমাদেরকে একটা কুপন দেওয়া হবে, আই গেস সেটা দেখিয়ে কিন্তু তুমি তোমার হেলমেট বা যাবতীয় ব্যাগ যাই রাখবে সেটাকে তোমরা রিসিভ করবে। মন্দিরটা ঠিক এইরকম দেখতে, জাস্ট পুরোটা যদি ঘুরিয়ে তোমাদেরকে দেখাই তাহলে ঠিক এইরকম লাগছে। যতটা বলবো ততটাই হয়তো কম হয়ে যাবে। আমি তোমাদেরকে আস্তে আস্তে বলেছিলাম এই জগন্নাথ ধাম কিন্তু 20 একর জমির উপরে তৈরি হয়েছে। সত্যি তাই, এরিয়াটা দেখতেই পাচ্ছ, ভীষণ বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই জগন্নাথ ধাম। জাস্ট এরকম লাগছে, অত্যন্ত সুন্দর। মানে এখানে যদি লক্ষাধিক দর্শক বা ভক্তগণ একবারে চলে আসে তাতেও মনে হয় কোনো প্রবলেম বা কোনো সমস্যা হবে না। দিনের বেলায় তোমাদেরকে আপাতত আমি শেয়ার করছি জগন্নাথ ধাম, এই যেটা নতুনত্ব জগন্নাথ ধাম। পুরীতে আমরা দেখেছি জগন্নাথ মন্দির অত্যন্ত প্রাচীন, তার কিন্তু অনেক পৌরাণিক ঘটনা আছে, কিন্তু একদম অত্যাধুনিক এই যে পুরী দীঘার জগন্নাথ মন্দির, সেটা কেমন কি হয়েছে সেই বিস্তারিতই তোমাদেরকে জানাচ্ছি। আমার সত্যি বলতে এই জায়গায় আসা মাত্রই একদম মনোমুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর চারপাশ। এখনও কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, যা দেখতে পাচ্ছি। মা একটু ওই সাইডটায় ঘুরিয়ে দেখাও, এই সাইডটায় দেখো কিন্তু এখনো কাজ চলছে। তো বুঝতেই পারছো আরও কত সুন্দর হতে চলেছে এই জগন্নাথ ধাম, মানে অভাবনীয়, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করে দেখিয়েছে। তো মা তুমি কি বলবে বলো এই মন্দির দেখে? দারুণ দারুণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ একদমই এত সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য। একদমই তাই, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মন থেকে এবং আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাই। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি সিংহদ্বার, আর এই দ্বারটা দিয়েই কিন্তু তোমরা ভেতরে ঢুকলে দেখতে পাবে প্রভু জগন্নাথকে, বলরামকে ও সুভদ্রাকে। সুন্দর লাগছে, ও মাই গড, জাস্ট কারুকার্য দেখো। ওপরটা দেখাচ্ছি, এই দেখো ওপরটাও ঠিক এতটা সুন্দর। জগন্নাথ দেবের একটা মূর্তি। মন্দিরের যে পাথর ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু পুরোটাই আছে বেলে পাথরের তৈরি, আর এগুলো আনা হয়েছে রাজস্থান থেকে। হ্যাঁ, আর ওপরে দেখো কত স্তম্ভ আছে, সবই কিন্তু পুরীর আদলেই বলতে পারো এই মন্দিরটা তৈরি হয়েছে। তবে এখানে কিন্তু একটা ইউনিক জিনিস আছে যেটা পুরীতে নেই, সেটা হচ্ছে পদ্ম পুকুর তৈরি করা হয়েছে, যে পদ্ম পুকুর কিন্তু আমাদের পুরীতে নেই। এইটা আমার এখানে বেশ ইউনিক লেগেছে। কড়া রোদ্দুরেও কিন্তু ভক্তদের ভিড় একদমই কমেনি। দিনের বেলায় কেমন লাগছে এই জগন্নাথ ধামকে সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করছি, কিন্তু রাতের আলোয় জগন্নাথ ধামকে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে থাকো, সঙ্গে থাকো। একদমই এখন চলে এসেছে গরুস্তম্ভের কাছে, আর এই গরুস্তম্ভ আছে নাট মন্দিরের ঠিক পাশে। এখানে যদি ভগবানকে তোমরা মন থেকে দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আর এই মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ করা। তাছাড়াও রয়েছে এখানে নানা ধরনের বিগ্রহ, আর ঠিক এরকম বিগ্রহ কিন্তু আমরা পুরীর জগন্নাথ মন্দিরেও দেখতে পাই। এখানে টোটাল স্তম্ভের সংখ্যা আছে 16টা। সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে আছে। আর এই অশ্বদুয়ার থেকে কিন্তু তুমি একেবারে পৌঁছে যেতে পারবে মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে। জাস্ট ভক্তগণদের ভিড়টা একবার চেক আউট করো প্রভু জগন্নাথের মূর্তি দর্শনের জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের সেই বিগ্রহ যেটা দেখার জন্য এত মানুষের ভিড়।
দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ চন্দ্রমিত্রি দেওয়া হচ্ছে। দেখো মা, তোমার জগন্নাথ দেবকে দেখে কি ফিল এলো? মন ভরে গেল। বজরংবলীর বিগ্রহ, জয় বজরংবলী। আর এটা কিন্তু একেবারেই হচ্ছে লক্ষ্মী প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে এই বিগ্রহটাকে। কিন্তু একদমই রেস্ট রুম, দেখো এখানে সবাই রেস্ট নিচ্ছে, মানে সব কিছুই পার্ট পার্ট ওয়াইজ কিন্তু দর্শনার্থীদের জন্য করা হয়েছে, যেটা অতীব ভালো লাগছে। এই যে পরিষেবা, জাস্ট অনবদ্য পরিষেবা। এই যে সেকশনটা দেখছো, এখানে কিন্তু মহাপ্রভু জগন্নাথের ভোগ রান্না করা হয়। আচ্ছা, কি কি ভোগ আছে যদি একটু বলেন? অনেক রকমের রান্না হয়, 56 ভোগ রান্না হয়। 56 ভোগ। আচ্ছা, ভোগে কি কি থাকে? রাইস থাকে, ডাল থাকে, শাক থাকে, ভাজা থাকে, মিষ্টি থাকে, অনেক রকমের। টোটাল কয়বার ভোগ দেওয়া হচ্ছে? 6 বার দেওয়া হচ্ছে, তাই তো? দুপুরের ভোগটাই মেনলি 56টা ভোগ থাকছে নাকি? আর বাকি বেলাগুলো? বাকিগুলো থাকে তোমার 15টা 20টা এরকম। আচ্ছা, আর এখানে কি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পুজো দেওয়ার ব্যবস্থা আছে সকাল থেকে কটা পর্যন্ত? সকাল 6টা থেকে রাত 8টা। আচ্ছা, সেখানে প্রসাদ কেনার কি জায়গা বা সেই সমস্ত কিছু কোথায় আছে? সিস্টেম চালু হয়নি, হবে ওটা পরে। আচ্ছা, এখন কিছু তো দর্শন করা যাবে তাই কি? দর্শন করা যাবে। উদ্বোধন হয়েছে 30 তারিখ, অক্ষয় তৃতীয়ার দিন, আমরা যতদূর জানি। কেমন ভিড় তোমরা মানে আপনারা লক্ষ্য করলেন? ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, মানে মন্দিরে জায়গা দেওয়া যাচ্ছিল না এরকম। আচ্ছা, মন্দিরে জায়গা যাচ্ছিল না। আপনার কেমন অনুভূতি হলো? এই যে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো দীঘাতে, একদম নিত্য নতুন, কেমন অনুভূতি? ভালো, তাই তো? আচ্ছা, আপনি এখানে কি রান্না বান্নার কাজ কিছু করেন? আমি সেবাই। সেবা? ওরে বাবা, সেবাই আছি আমি, ওই যে ঠাকুরের বাসন টাসন, আচ্ছা। এইসব সেবাই আছি। বাবা খুব ভালো। না, প্রসাদ বর্তমানে এখন এখানে চালু আচ্ছা। হয়নি। যারা সেবক আছে ঠাকুরের, হ্যাঁ, ওনার বর্তমান প্রসাদ আছে, বর্তমান আস্তে আস্তে চালু। যারা ভোগ তৈরি করে তাদের অনেকের সাথেই কথা বললাম। এখানে এখনো পর্যন্ত ভোগ দেওয়া কিন্তু চালু হয়নি, তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুজো দেওয়ারও সেমন কোনো ব্যাপার কিন্তু এখনও চালু হয়নি, তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু তোমরা জানোই জাস্ট কিছুদিন হচ্ছে, বাস কয়েক সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত মন্দিরটা উদ্বোধন হয়েছে। কত সুন্দর লাগছে। মা ভালো ফুলের নামগুলো বলতে পারবে? বলো মা। আচ্ছা, তারপর? বসিয়েছে ওগুলো বেলফুল, ওগুলো নয়নতারা, এই জিনিসটা মুগ্ধ করা জিনিস তুলসী গাছ। মা তুলসীকে কি সুন্দর রোপণ করে দিয়েছিল। আর রাস্তার ওপারে দেখো মন্দির, আর রাস্তার ঠিক এপারে দেখো এই পার্কটা করা হয়েছে। আগে এই জায়গাটা কিন্তু পুরোটাই ঝোপঝাড় ছিল, বাটিটা এখন এত সুন্দর করে সাজিয়েছে যে ভক্তগণরা কিন্তু খুব ভালোভাবে এখানে বিশ্রাম নিতে পারবে। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক 1:33, আর এই মুহূর্তে কিন্তু মা আর আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা এখন? সমুদ্রে। আমরা এখন যাচ্ছি দীঘাতে, দীঘার সমুদ্রে স্নান করবো। দেখো দীঘায় এসে শুধু জগন্নাথ মন্দির দেখে চলে যাবো এমন তো হতে পারে না, স্নানটা মাস্ট। কেমন লাগছে? সেই লাগছে, দেখছো? সেই লাগছে। 1-2 মিনিটের মধ্যেই পড়বে দীঘার সমুদ্র, নিউ দীঘা সি বিচ। খুবই এক্সাইটেড লাগছে। জাস্ট আমার বাইকটাকে এখানে পার্ক করে দিয়ে আমি আর মা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি বিচের দিকে। সেই আনন্দ, সেই আনন্দ, সেই যে সমুদ্রের আওয়াজ, ও ভাই সাহ, মনটা একদম কুল কুল হয়ে যায়। ও বাবা, দৌড়াবো কেন? আহা। তো বস, মাদার্স ডে স্পেশাল ব্লগ। তোমরা মাদার্স ডেতে কি কি করলে মায়েদের সাথে? আমার মনে হয় মাদার্স ডে, ফাদার্স ডে, যে কোনো ডেতেই কিন্তু পুড়ে যাচ্ছে। বাবা মার সাথে টাইম স্পেন্ড করার মতো সেই যে ভালো ব্যাপারটা, সেটা কোনো কিছুতেই পাওয়া যায় না। দেখো জগন্নাথ মন্দিরটা যেহেতু উদ্বোধন হয়েছে, সব দিকে কিন্তু জগন্নাথ ধামের সেই যে পোস্টার সেগুলো মারা আছে। কি ভিড়, হোয়াট আ ক্রাউড, হোয়াট আ ক্রাউড। সবাই এখন উত্তাল সমুদ্রে কিন্তু মেতে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট পার্টে অবশ্যই আছে সমুদ্রে স্নান করা প্লাস জগন্নাথ মন্দিরকে রাতে কেমন লাগে। আসলে এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।